এমন স্লোগান দেব, অর্জুন বাবুকে কাঁপিয়ে দেব, পার্থ রাখাও কাঁপিয়ে দেব। হ্যাঁ, স্লোগান শুরু হবে, স্লোগান শুরু হবে, স্লোগান শুরু হবে। ইনকলাব, 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 আইএসএফ, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই চোরাদের সরকার, এই ডাকাতদের সরকার, এই চাকরি চোরের সরকার, এই ফাঁসিবাদী সরকার, এই বিভাজনের সরকার, এই বিভাজনের সরকার। আগামী মে মাসের 20 তারিখ আসছে দিন, মে মাসের 20 তারিখ আসছে দিন, মে মাসের 20 তারিখ আসছে দিন। ভাই একটা কথা মনে রাখবেন, বসুন এবার, এটা পৌঁছে যাবে, চিন্তা নেই। এবার যে জায়গায় বসে যান। অর্জুন, অর্জুন বাবু, অর্জুন বাবু আর পার্থ বাবু, অর্জুন বাবু, পার্থ বাবু, তারা বুঝতে পারছে আর বোকা বানাই রাখা যাবে না। আমার কাছে একটা কাগজ আছে, আমার কাছে একটা কাগজ আছে, আপনাদের বলে রাখি, এই সমস্যা সমাধান করা দরকার। আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম, আমার এখানকার যে 20,000 অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইরা বুঝতে পারেনি, আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই বসে বসে গেলে বসে বসে বসো, রাজ্যের আইনসভায় পৌঁছাতে পারেনি। সময় এসেছে, যে সমস্যা হচ্ছে, ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন্ড হচ্ছে জানেন তো, চওড়া হচ্ছে জানেন তো। এই চওড়া 2013 সালে একটা আইন বেরিয়েছে, ন্যাশনাল হাইওয়ে এক্সটেন্ড করার জন্য, এক্সটেনশন হওয়ার জন্য, ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনকে সংশোধন করেছে। ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে, মফস্বল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে। কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকার যে নদিয়া জেলা শেষ হচ্ছে, তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে, তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না। কিন্তু নদিয়া জেলা দেখুন, অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে। ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন, যার 1 কাঠা জায়গা পড়েছিল তার কম করে 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর এখানে যারা 8-10 কাঠা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ 30-40 হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝতে পেরেছে? কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে। নদিয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি, এই উত্তর 24 পরগনা জেলার জন্য, আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম। এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই। তাহলে হচ্ছে নাকি? আমার কাছে যতটুকু খবর আছে, আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি, সমস্ত দলের, দল বলা আমার ভুল হবে, সরি টু সে, আমি এটা তুলে নিচ্ছি এখানে, সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে, যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত এমন কোন অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি। বরঞ্চ আমি যখন যে বিষয় জানতে চেয়েছি, ওরা আরো উৎসাহিত হয়ে আরো বেশি ডেটা আমাকে দিয়েছে। আমি ডেটা তুলে দেখেছি, নদিয়া জেলার 1 কাঠা জমির উপরে প্রায় 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর এখানে 30-40 হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি। তাহলে কি নদিয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি কম ভালোবাসে? বললো সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই, খোঁজ নিয়ে দেখুন সাহেব, আপনাদের এই উত্তর 24 পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে। ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন, অফিসিয়াল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, ওই এমএলএ গোছের যারা আছেন, ওই এমপি গোছের যারা আছেন, তারা দেখুন মধ্যখান থেকে কাটমানি খাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাটমানিটা খাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। তো আমরা এখানে চিৎকার করছি, ঠিক কথা, আমরা এখানে চিৎকার করব। আমডাঙ্গার যে প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের সরকার
ক্ষতিপূরণ পাচ্ছে না, এখান থেকে তো আওয়াজটা তুলবো। আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না, পশ্চিম বাংলাদেশে সীমাবদ্ধ রাখবো না। যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিলকে পাঠিয়ে এই আওয়াজটা তুলবো। আমডাঙ্গার 20,000 মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে, তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে, সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই। তোলার যদি আপনারা সুযোগ দেন, দেবেন তো নাকি ভাই? যাদের টাকা, যাদের জমি চুরি হয়ে যাচ্ছে, এই 20,000-এর মতো মানুষ, তাদের কাছে অনুরোধ করব, আসুন। অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন। অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে। অর্জুন বাবু ওখানে গিয়ে যাওয়ার পরে মাইকে হাজারি বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে, মনে নেই আপনাদের? আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল, সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল, মুসলিম মহল্লায় ঢুকেছিল, মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি, কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি। ওকেও ছাড়াবে না, ওকেও ছাড়াবে নাকি? ওনাকেও ছাড়াবে না। সাথে করে নিয়ে খুব ঘুরছিল না, ও বাটা তো আমলাগা দিয়ে এসে বেশি ঘুরঘুর করেছে। আর কোন জায়গায় জায়গা পেয়েছিল? শুধু আমাদেরকে বোকা বানিয়েছে, আমডাঙ্গাবাসীকে বোকা বানিয়েছে শুধু। ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পেরেছে, তাই ধরে নিলাম। কিন্তু এখন কি বলছে? রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল, তাই তো? একটা ছিল অর্জুন বাবু, আর একটা শুনলাম নাকি দেবদা, ঘাটালে তৃণমূলে। বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো। তো আমি তাও ধরে নিলাম। অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো, মমতা ব্যানার্জির কি উচিত ছিল, এই অর্জুন তুমি কি, আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে? তুলেছে? এই তুলেছে? কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো, ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো। এদের ছেলের মেধাগুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করবো, আমার কিছু করতে পারবে না। যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে। এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে। আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুরঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুরঘুর করছে। ও আর হতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়? মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন? ও রিজার্ভ বেঞ্চে বসতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ওর ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি? আর পার্থবাবু তো উনি তো মিস কলের মেলে, উনি এখন মিস কল দেওয়া আছে নাকি? কি মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের উপর যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল, এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষের উপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে। যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন, তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই। দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোন একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তো দুটো সরকারের মধ্যে কোন একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা দল তৈরি হয়েছিল। বিভিন্ন সময় 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে? এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয়,
পশ্চিম বাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো? এই দেবো? কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চায়, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন, দলে আসবেন, দল চেঞ্জ করবেন, দলে আসবেন। ওনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা ওনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের অবস্থা কি হবে? তাই বলবো, ঐক্যবদ্ধ হন। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই। আমাদের মূল্যবান ভোট অর্জুন সিং এর বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব। আমরা এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় যে টাকা বেকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল, সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে, সেই মন্ত্রীরাও নাকি যুক্ত আছে। এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না, আপনারা একবার বলবেন। জোরে বলো, জোরে বলো। বুঝতে পারছেন? তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায়, তাকে তো জেলের মধ্যে রাখবে। তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি? ভোটটা নষ্ট করবো কেন? আমি আমার মূল্যবান ভোট নষ্ট করবো কেন? ওর পক্ষে দেবো, ওদের পক্ষে দেবো কেন? ভরসার প্রতীক, আশার প্রতীক, লড়াইয়ের প্রতীক, শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খান চিহ্নতে দিয়ে আগামী মে মাসের 20 তারিখে সকাল সকাল খান চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। আমডাঙ্গার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে কথা আওয়াজ তুলবে, শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে, নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে। বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে। বীজপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চায়নি, কিছু রাজনৈতিক কারবারিরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায়। সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে। রাজি আছেন তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে? এরকম আইএসএফ দেখতে পাচ্ছেন, খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল, আপনারা জানেন 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই মর্মে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক কি সাব্বার রাশিদি সাহেবের বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি বাতিলের সাথে সাথে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। এবং আরেকটা ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর তৃণমূলের জন্য, ভয়ঙ্কর মমতা ব্যানার্জির জন্য, ভয়ঙ্কর এই রফিকুল সাহেবের জন্য, ভয়ঙ্কর পার্থবাবুদের জন্য একটা অর্ডার দিয়েছে। কি? সিবিআই চাইলে এদেরকে, এই যাদের নাম বললাম, এদের কাদের মধ্যে ইচ্ছে হলে কাউকেও তদন্ত করার স্বার্থে ডাকতে পারে। ভয় পেয়ে গিয়েছে। কল্যাণ বাবু বলছিলেন, কল্যাণ বাবু অনেক, এই বাবু কে এটা, কে দেখো তো একটু বসতে বলো, বসতে বলো, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, একটা চেয়ার দিয়ে বসিয়ে দাও, বসো বাবু বসো। কেন এসে মানুষের কল্যাণ বাবু বলেছিলেন, খুব ডায়লগবাজি করছেন। আর একজন প্রাক্তন বিচারপতির বক্তব্য শুনলাম যে ওই কল্যাণ বাবু কোন কলেজ থেকে ল পাস করেছে সার্টিফিকেটটা একটু দেখাতো। আমার কিন্তু বিশাল সন্দেহ হচ্ছে ও টুকে পাস সেই মাল নয় তো, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়ার মতো ওই ধরনের সার্টিফিকেট নয় তো। যাক, সে বিতর্কে যাচ্ছি না। কল্যাণ বাবু বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটে স্টে হয়ে যাবে, একটু খোঁজ নিয়ে দেখুন তো। আজকে তো মুভ হয়েছে, স্টে দিয়েছে কি দেয়নি এই 26,000-এর বাতিলটা। উল্টে ধমক দিয়েছে, যেভাবে দুর্নীতি করেছে উল্টে ধমক দিয়েছে। এখানে রাজ্যের পক্ষে, এসএসসির পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল
তারা কাঁচুমাচু করেছে, বলেছে ভাই দেখো, তারা বিচারপতিকে বলেছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা মন্ত্রিসভা তো জেলে চলে যেতে পারে, আপনি এটাকে একটু স্টে করুন। গোটা মন্ত্রিসভা জেলে যাওয়ার ভয় তারা পাচ্ছে। আজকে বলেছে, আমি বলিনি, রাজ্যে তথা এসএসসির পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন, বলেছেন যে সুপ্রিম কোর্টকে বলেছে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। মানে বুঝতে পেরেছেন, টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, পাড়ার থেকে শুরু করে একদম কালীঘাট পর্যন্ত সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত। তাই এদের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে, এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর যে দিল্লি সরকার যারা চালাচ্ছিলেন, যারা বিভাজনের রাজনীতি করে, মানুষের বিভেদ করে ক্ষমতায় টিকে থাকতে চায়, যাদের সময়ে দলিতরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, এই বিজেপির 10 বছরে দলিত সমাজের মা বাপ ভাইয়েরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে আদিবাসী ভাইরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এই 10 বছরে মুসলিমদের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি যারা বীজ বপন করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার। তাই এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায় জানাতে চাই। তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই। হবে তো নাকি ভাই? কারো ভয়, কারো কোথায় ভয় পাবেন নাকি? কি বলছে বিজেপি এসে যাবে? আমি ধরেই নিলাম বিজেপি এসে যাবে। বিগত 5 বছরের মধ্যে 3.5 বছর তো বিজেপি ছিল, এমপি এতে ছিল তো নাকি ভাই? হ্যাঁ, ভুল বলছি নাকি? তাহলে আবার বিজেপির ভয় দেখাবে, আবার বিজেপির ভয় দেখাবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কাছে এই রফিকার রহমান সাহেব, রফিকার রহমান তো নাকি, এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই। একটা ইস্যু বলুক, এই রফিকার বাবুদের কাছে, এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও। কারণ সবটাই ফেল হয়েছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে, মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। আদিবাসীদের অবস্থা খারাপ, দলিতদের অবস্থা খারাপ, মতুয়াদের অবস্থা খারাপ, এদেরকে উদ্ধার করতে হবার নামে কি করেছিল? ভোটটা চেয়েছিল। আর এই 13 বছর হয়ে যাচ্ছে, তা এখন পরিস্থিতি কি? আরো তলনিতে। একটা এমপির কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে এই ব্যারাকপুর লোকসভার মধ্যে টোটাল এলাকার কি সমস্যাগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করা। সেগুলোকে চিহ্নিত করে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, যেই বিরোধীতে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো। যেমন আগামী দিনে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম জামির ভাইয়ের কাজ কি হবে? এই আমডাঙ্গার 20,000 মানুষের যে জমি লুট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না, ওখানে যিনি কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আছেন, পরিবহন আছেন, তার মন্ত্রী আছেন, তার কাছে যে হবেন, তার কাছে বলা যে পশ্চিম বাংলার এই আমডাঙ্গার তার ব্যারাকপুর লোকসভার মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে, যার ক্ষতিপূরণ দেওয়ার কথা, ঠিক করে ক্ষতিপূরণ পাচ্ছে না, আপনার দপ্তর আপনি সেটা ইনকোয়ারি করে যাতে ক্ষতিপূরণ ঠিক করে পৌঁছানো যায় তার ব্যবস্থা করুন। তারপরে কি হবে? মন্ত্রীর কাজ হবে এটা শুনে তার ডিপার্টমেন্টাল অফিসারের মাধ্যমে, যদি ডিএম এখানকার ডিএম টাকা খেয়ে থাকে, এসডিও টাকা খেয়ে থাকে, বিডিও টাকা খেয়ে থাকে, এমএলএ টাকা খেয়ে থাকে, পঞ্চায়েতের প্রধান টাকা খেয়ে থাকে, এটা তদন্ত করবে এবং সব কটার ঘাড় ধরে জেলের ভাত খাওয়াবে। পশ্চিমবাংলার প্রেসিডেন্সি জেল, না হলে তিহাড় জেলে তুলে নিয়ে গিয়ে অনুব্রত মতো ভাত খাওয়াবে। আর সাথে সাথে কি করবে? যাদের জমিগুলো এই হাইওয়ের জন্য পড়ছে, তারা যাতে 2013 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণের চেক হাসি হাসি মুখে এই ভাইয়েরা নিয়ে বাড়ি ফিরবে। এটা হচ্ছে জামির ভাইয়ের কাজ থাকে।